আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী কয়েকদিনের ভেতরই যুক্তরাষ্ট্র এবং ইরানের সরাসরি বৈঠক হওয়ার কথা। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে যে সম্ভাব্য যে বৈঠকের স্থান সেটা হতে পারে আবারও ইসলামাবাদ। তবে বৈঠক হয়তো হতে পারে, তবে সমাধানের বিষয়টা মোটেও কিন্তু এত সহজ নয়। কারণ এখানে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে সমাধান, ইউরেনিয়াম হস্তান্তর বা ইরানের যে কোনো ধরনের ছাড়েই বড় কোনো চুক্তি হবে না। এখানে আর্থিকভাবে বড় আরেকটা মানদণ্ড রয়েছে। দেখুন, যে কোনো ধরনের স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি বা সমাধানের ক্ষেত্রে ইরানের অন্যতম বড় একটি শর্ত হলো যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এই দ্বিপক্ষীয় হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, তার ক্ষতিপূরণ আদায় করা। আর বিষয়টা মোটেও কিন্তু সহজ নয়। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে ইরানের এই যুদ্ধের কারণে $270 বিলিয়ন পর্যন্ত ক্ষতি হয়েছে। সেটা অবকাঠামোগত, বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রেক্ষাপট এবং নানান ক্ষেত্রে। এবং এই সমীকরণটা আরো বাড়তে পারে। 270 থেকে সর্বোচ্চ $300 বিলিয়ন পর্যন্ত ইরানের ক্ষতি হতে পারে। ইরান শর্ত দিয়েছে যে অবশ্যই যে কোনো ধরনের স্থায়ী সমাধানের চুক্তি হতে হলে এই ক্ষতিপূরণটা দিতে হবে, যেটা 270 থেকে 300 বিলিয়ন মার্কিন ডলার। দেখুন, ইরান এই ক্ষতিপূরণ আদায়ের বিষয়কে কেন্দ্র করে অত্যন্ত সিরিয়াস। আর এই জন্যই উপসাগরীয় 5টি দেশ, যথাক্রমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান, এই 5টি দেশকে এই $270 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে এমনটা দাবি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে ইরান। দেখুন, গত মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেজ আলেবেরিয়ার কাছে পাঠানো একটি চিঠিতে ইরানের পক্ষ থেকে দাবি জানানো হয় যে এই সকল দেশগুলো ইরানের বিরুদ্ধে আক্রমণে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতার কারণেই ইরানের এই 270 থেকে 300 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং আন্তর্জাতিক নিয়মের বাধ্যবাধকতার কারণে এই দেশগুলো ইরানের এই ক্ষতিপূরণ দিতে অনেকটাই বাধ্য। আর তারা কিন্তু আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই এই ক্ষতিপূরণ আদায় করতে চায়। দেখুন, যদিও জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন, তিনি ইরানের এই চিঠির জবাব দেননি। তবে এই চিঠিটি অত্যন্ত গুরুত্ব সহকারে যে কোনো ধরনের সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। ইরান এই ইস্যুটিকে কেন্দ্র করে তেমন কোনো ছাড় দেবে না, এমনটাই কিন্তু পরিষ্কার করা হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে উপসাগরীয় দেশে এই ক্ষতিপূরণ আদায়ের যে বিষয়টা, সেটা পূর্বেও ঘটেছে। 1990 সালের দিকে যখন সাদ্দাম হুসাইন কুয়েতে আক্রমণ করেন, পরবর্তী সময়ে কিন্তু সাদ্দাম হুসাইনের ইরাকের সরকারের কাছ থেকে কুয়েত হামলার এই ক্ষতিগ্রস্ত আক্রান্তদের যে অর্থ রয়েছে সেটা অনেকাংশেই আদায় করা হয়েছিল, যেটা আন্তর্জাতিক নিয়মনের অনুসারেই করা হয়েছিল বলে দাবি করা হয়। সেই অনুসারেই কিন্তু ইরান এখন ক্ষতিপূরণ দাবি করেছে, যেখানে যুদ্ধবিরতির চুক্তি বা স্থায়ী যে কোনো সমাধানে এখন 270 থেকে 300 বিলিয়ন ডলারের নতুন আরেকটি শর্ত যুক্ত হয়ে গেল। দেখুন, ঐতিহাসিকভাবেই একটি গুরুত্বপূর্ণ থিওরি আছে, প্রতিবেশীর ঘরে আগুন লাগাতে কখনোই সহযোগিতা করতে নেই, বা প্রতিবেশীর ঘরে আগুন লাগলে সেখানে খুশি হওয়ারও কোনো কিছু নেই। এবং নিজের ঘরও কিন্তু নিরাপদে থাকে না, সেই আগুন একটা সময় নিজের ঘরকেও কিন্তু গ্রাস করতে পারে, যেটি উপসাগরীয় দেশগুলো এখন হারে হারে টের পাচ্ছে। ইরানে আক্রমণে তাদের বিরুদ্ধে যে সহযোগিতার অভিযোগ বা প্রত্যক্ষভাবে যে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে সামরিক হামলা শুরু করার, সেটা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে দুবাইয়ের মতো যে পর্যটকবাহী দেশ রয়েছে, তাদের অর্থনীতির মডেল রয়েছে, তারা কিন্তু খুবই খারাপভাবে ক্ষতিগ্রস্ত। সংযুক্ত আরব আমিরাতের দুবাই তাদের বুরুজ আল আরব যে হোটেল রয়েছে, সেটা 18 মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে। সেটির গুরুত্বপূর্ণ মেরামত এবং অভ্যন্তরীণ সংস্কার দরকার। বড় বড় উচ্চ বিলাসী রিয়েল এস্টেট প্রকল্পগুলো অনেকটাই স্থবির। বিদেশি ক্রেতাগুলো তেমন কিন্তু আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। এবং পর্যটকরা এক সময় এই দুবাইতে যে ভিড় করত, সেই ঐতিহাসিক দৃশ্যগুলো কিন্তু এখন সচরাচর আগের মতো দেখা যাচ্ছে না, যেটি এই দেশটির অর্থনীতির স্ট্যাবিলিটি নিয়ে নতুন করে কিন্তু বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। ইরানের ক্রমবর্ধমান হামলা এবং নতুন করে সংঘাত শুরু হওয়ার ঝুঁকি এই মধ্যপ্রাচ্যের বড় বড় অর্থনৈতিক দেশগুলোকে তাদের যে ব্র্যান্ড ছিল সেই ব্র্যান্ড ভ্যালুতে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে এই ক্ষেত্রে ইরানের তেল কুয়েতের তেল থেকে দ্বিতীয় স্থানে এসে নতুন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এবং একটা সময় যে ইরানের তেল সাশ্রয়ী মূল্যে বা কম মূল্যে বিক্রি হয় ট্যাগলাইন তৈরি হয়েছিল, নতুন প্রতিবেদন অনুযায়ী সেই ইরানের তেলই, ভারী তেল, এখন কুয়েতের তেলের পর ওপেক সদস্য দেশগুলোর মধ্যে সর্বাধিক দামি তেলের ব্র্যান্ড হিসাবে স্থান পেয়েছে। দেখুন, এটি ওপেক তেলের ঝুড়ির তুলনায় $8 বেশি এবং ব্র্যান্ড তেলের তুলনায় $21 বেশি দামে বিক্রি হচ্ছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে এখন ইরান ব্যতীত অন্য কোনো দেশ এত তেল রপ্তানি করতে পারে না। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে কুয়েতের রপ্তানিকৃত তেলের দাম ছিল $124.25, সেখানে ইরানের তেলের তুলনায় মাত্র 25 সেন্ট বেশি ছিল কুয়েতের তেলের দাম। মানে এখানে ইরানের তেলের দাম $124 কাছাকাছি চলে গেছে। দেখুন, যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া স্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ইরানের তেলের দাম রেকর্ড এত পরিমাণ যায়নি। সেটি $50 থেকে $60 মধ্যেই সব সময় থাকতো। কোনো কোনো ক্ষেত্রে চীনকে এর থেকে বেশি ডিসকাউন্ট দেওয়ারও রেকর্ড রয়েছে। তবে এখন ইরানের তেল বলতে পারেন তার ইতিহাসের সর্বোচ্চতম রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে।
এবং পাকিস্তানের মাধ্যমে ইরানকে নতুন যুদ্ধবিরতি বা যুদ্ধবিরতির স্থায়ী সমাধানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনা বা চুক্তিতে অবশ্যই লেবাননকে যুক্ত করতে হবে। যেই চুক্তি হোক না কেন বা যেই সমাধানই হোক না কেন, সেখানে লেবানন অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। এখন থেকে সকল জাহাজগুলোকেই এই হরমুজ প্রণালী পার হতে তার যে টোল রয়েছে সেটা দিতে হবে। ওমান উপসাগরের পূর্বে কিছু কিছু জাহাজ প্রবেশ করে সেই পথ পাড়ি দিতে পারত, তবে এখন সেটাকেও রুদ্ধ করে দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে পরিষ্কার স্টেটমেন্ট, যতদিন পর্যন্ত স্থায়ী সমাধান না হয় এই ইস্যুটিকে কেন্দ্র করে তাদের পূর্ণাঙ্গ যে কন্ট্রোল রয়েছে হরমুজ প্রণালীতে, সেটা তারা কোনোভাবেই হাতছাড়া করবে না। এমতো অবস্থায় যুদ্ধবিরতির যে ডেডলাইন রয়েছে সেটাও কিন্তু চিন্তার বিষয়। আগামী 6 দিনের ভেতরই যদি সমাধান না হয়, তাহলে পুনরায় যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক সংঘাতের যে সূত্রপাত সেটা শুরু করতে হতে পারে। আর এমতো অবস্থায় যুদ্ধকালীন অস্ত্রের যোগানে তারা বড় সংকটে ভুগছে। মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র উৎপাদন দ্রুত কমে আসছে বা মজুদ অনেকটাই কমে গেছে। আর এর জন্য অস্ত্র উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রে যে গাড়ি নির্মাতা রয়েছেন তাদের দ্বারস্থ হয়েছে পেন্টাগন। যে সকল বড় বড় যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদন কোম্পানি রয়েছে, ফোর্ড সহ আরও কয়েকটি কোম্পানি, তাদের কাছে অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনের জন্য তারা দ্বারস্থ হয়েছে, যাতে দ্রুত গতিতে উৎপাদন বৃদ্ধি করা যায়। এখন সার্বিক এই যে পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ, এই পদক্ষেপগুলো কিন্তু এই বার্তা দেয় না যে আসন্ন খুব সহজেই ইরানের সঙ্গে কোনো সমাধানে তারা পৌঁছতে পারবে। যদি পৌঁছতে পারতো, তাহলে জরুরি ভিত্তিতে ম্যানুফ্যাকচারিং যে প্লান্ট রয়েছে সেখানে তারা এত তড়িঘড়ি করে তাদের যে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রয়েছেন তাদের যুক্ত করতেন না। তাহলে কি বড় ধরনের হামলার প্রস্তুতির প্রেক্ষাপটেই এই যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে অস্ত্রের মজুত করছে? এই বিষয়গুলো আর কয়েক দিনের ভেতরই আরও সুস্পষ্ট হয়ে যাবে। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র এইবার তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য চূড়ান্তভাবে কি পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।